সূত্র না মিললে যেমন অঙ্ক মিলানো যায় না, ঠিক তেমনইভাবেই হোমিওপ্যাথি অর্গানন না জানলে হোমিওপ্যাথিতে সাকসেস হওয়া যায় না। হোমিওপ্যাথিতে ম্যাটারিয়া মেডিকার লক্ষণ মিলিয়ে ট্রিটমেন্ট করে সাময়িক সাকসেসফুল হলেও স্থায়ী সাকসেসফুল হওয়া যায় না। এ কারণেই হোমিওপ্যাথিতে সাকসেসফুল হতে হলে অবশ্যই হোমিওপ্যাথির নীতি, হোমিওপ্যাথির সংবিধান, হোমিওপ্যাথির মূল গ্রন্থ যে সূত্রগুলো ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার আবিষ্কার করেছেন, এই সূত্রগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র মুখস্থ করলেই আপনি সাকসেস হতে পারবেন না। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা সহজ ভাষায় আলোচনা করছি হোমিওপ্যাথির অর্গানন অফ মেডিসিনের অ্যাফোরিজম ধরে ধরে। আজকে আমরা হোমিওপ্যাথি অর্গানন অফ মেডিসিনের অ্যাফোরিজম 16 থেকে 20 নম্বর পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। 16 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে রোগ আমাদের ডাইনামিক লেভেলে হয়ে থাকে, অর্থাৎ প্রাণ শক্তিতে। ঠিক তেমনইভাবে এই রোগকে আরোগ্য করতে হলে, কিওর করতে হলে আমাদের যে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে সেটাও ডাইনামিক লেভেলে অ্যাপ্লাই করতে হবে। বস্তুত আমাদের যে উৎস থেকে হোমিওপ্যাথি ঔষধগুলো তৈরি করা হয় সেখানে পোটেন্টাইজেশন করে সেটাকে এমন লেভেলে নিয়ে যাওয়া হয় যেটাকে আমরা ডাইনামিক লেভেল বলি, যেটা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না। আমরা কখনোই স্বাভাবিকভাবে মাদার টিংচার দিয়ে ট্রিটমেন্ট করি না। হোমিওপ্যাথি ল অনুযায়ী আমরা ডাইনামিক লেভেলের মেডিসিন দিয়েই কিন্তু চিকিৎসা করে থাকি। মাঝে মধ্যে আমরা মাদার টিংচার ব্যবহার করি, যেটা হচ্ছে স্থূল মাত্রায়। অর্থাৎ দেখা গেল যে আমাদের তুলসী গাছের পাতার রস আমরা কাশির জন্য ব্যবহার করি, যে রসটা হয় এটাকেই আমরা বলি হচ্ছে স্থূল মাত্রায়। এখন এই তুলসী গাছের রসকে পোটেন্টাইজেশন করে বারবার ঝাঁকানির মাধ্যমে সেটাকে এমন লেভেলে নিয়ে যাওয়া হয় যেখানে সেই তুলসীর কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ ডাইনামিক লেভেলে নিয়ে যাওয়া হয়। যে ডাইনামিক লেভেলে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সেই মেডিসিনটা ডাইনামিক লেভেলের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করে থাকি। খুব সহজভাবে এটাই 16 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন। যদি উদাহরণ দিই তাহলে সুন্দরভাবে বুঝবেন। সেটা হচ্ছে একটি পেশেন্টের দীর্ঘদিন যাবৎ ভয় থেকেই তার বুক ধড়ফড় শুরু হলো এবং তৃতীয় পর্যায়ে যে তার ঘুম হয় না। তো আপনি যেহেতু ঘুম হয় না, তাকে যদি আপনি ঘুমের ঔষধ দেন তাহলে সাময়িকভাবে তার ঘুম হবে, কিন্তু তার বুক ধড়ফড় করা এবং ভয়টি কিন্তু থেকেই যাবে। সেক্ষেত্রে আমরা সাধারণত তার ভয়কে দূর করার জন্য, এই ভয়টা আমরা দেখতে পাই না, ভয়টা আমরা ধরতে পাই না, ভয়টা আমরা শুয়ে দেখতে পারি না, কিন্তু এই ভয় থেকেই, অর্থাৎ রুট কেস থেকেই, রুট লেভেল থেকেই তার রোগের উৎপত্তি হয়েছে। এ কারণে হোমিওপ্যাথি ডাইনামিক মেডিসিন দিয়ে এই ভয়কে যদি দূর করে দিতে পারে তাহলে তার বুক ধড়ফড় এবং ঘুমের সমস্যা এমনিতেই চলে যাবে। এ কারণেই বলা হচ্ছে 16 নম্বর অ্যাফোরিজমে, যেহেতু আমরা প্রাণ শক্তিতে অর্থাৎ ডাইনামিক ডিজিজ ট্রিটমেন্ট করি, ঠিক ডাইনামিক মেডিসিনই আমাদের অ্যাপ্লাই করতে হবে এই
ডাইনামিক অর্থাৎ প্রাণ শক্তিকে সুস্থ করার জন্য। এটাই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার 16 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। এরপর আমরা আলোচনা করব 17 নম্বর অ্যাফোরিজম। 17 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে কিওর কি, প্রকৃত কিওর কি। এটি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন। সাধারণত একটি পেশেন্ট যদি আমাদের কাছে অনেকগুলো লক্ষণ নিয়ে আসে, 10টা লক্ষণ নিয়ে যদি আমাদের কাছে আসে, সেখান থেকে আমরা ট্রিটমেন্টের পর যদি 5টি কি 8টি লক্ষণ চলে যায় আর 2টি লক্ষণ যদি থেকে যায়, সেটাকে আমরা প্রকৃত আরোগ্য বলি না। এটাই কিন্তু ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার 17 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। উদাহরণ দিলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। একটু উদাহরণ দেই। সেটা হচ্ছে, একজন রোগী সাধারণত মাথা ব্যথা এবং আপনার রাগ এবং অস্থিরতা নিয়ে আপনার কাছে আসলো। এখন আপনি রোগ হিসাব করে তার মাথা ব্যথার ট্রিটমেন্ট দিলেন, যেটাকে অ্যালোপ্যাথি সিস্টেমে আপনাদের প্যারাসিটামল দিয়ে থাকে, এরপরে হচ্ছে আপনার টাফনিল দিয়ে থাকে, টলফেনামিক অ্যাসিড দিয়ে থাকে, কিছু স্টেরয়েড জাতীয় ঔষধ দিয়ে থাকে। তো শুধুমাত্র আপনি যখন মাথা ব্যথার ঔষধটা দিবেন, তার কিন্তু অস্থিরতা এবং ভয়টি থেকেই যাচ্ছে। এটাকে কিন্তু স্থায়ী আরোগ্য এবং প্রকৃত আরোগ্য বলা যায় না। তাহলে কি করতে হবে? ডাইনামিক লেভেলে যে ভয় থেকে, যে অস্থিরতা থেকে তার মাথা ব্যথাটা শুরু হয়েছিল, প্রাণ শক্তির ডিস্টারভেন্সের কারণে যে সমস্যাটা মাথা ব্যথা শুরু হয়েছিল, রোগটা শুরু হয়েছিল, সেই ডাইনামিক লেভেলেই তাকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে তার মাথা ব্যথাটা এমনিতেই আরোগ্য হয়ে যাবে। এ কারণে 17 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা প্রকৃত আরোগ্য তখনই বলবো যখন তার প্রতিটি লক্ষণই দূরীভূত হয়ে যাবে, আর সেটা অবশ্যই হতে হবে পরিপূর্ণ এবং স্থায়ীভাবে। দেখুন, এখানে ভয় পাওয়া, অস্থিরতা, রাগ হওয়া, এগুলো কিন্তু ডাইনামিক লেভেলে, অর্থাৎ যে বিষয়গুলো আমরা দেখতে পাই না, যে বিষয়গুলো আমরা ধরতে পাই না, আমরা ছুঁতে পাই না। এ কারণে বারবারই বলা হয় হোমিওপ্যাথিতে মেন্টাল সিমটমের দাম সবচেয়ে বেশি। মেন্টাল সিমটম দিয়েই কিন্তু, যেহেতু মেন্টাল সিমটমগুলো সবই ডাইনামিক এবং ডাইনামিক লেভেলেই কিন্তু আমরা হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি, এ কারণেই মানসিক সিমটমের দাম, মেন্টাল সিমটমের দাম আমরা হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি দিয়ে থাকি। ডাক্তার রবিন বর্মন স্যার সবসময় বলেন ফিজিক্যাল জেনারেল, প্যাথোলজিক্যাল জেনারেলের চেয়ে আমরা মেন্টাল জেনারেলের দাম সবচেয়ে আগে রাখবো, এবং এই মেন্টাল জেনারেলের ভিতরে সবচেয়ে আগে রাখবো হচ্ছে ইচ্ছা এবং অনিচ্ছার দাম। আমার খেতে ইচ্ছা করছে না, আমার ঘুরতে ইচ্ছা করছে না, আমার নাচতে ইচ্ছা করছে, আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমার মাছ খেতে ইচ্ছা করে না। এই যে ইচ্ছা এবং অনিচ্ছা, এই অনিচ্ছা এবং ইচ্ছার দাম মেন্টাল সিমটমের ভিতরে আমরা সবচেয়ে বেশি দিব। তো এই 17 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে কিছু লক্ষণ আমার দ্রবীভূত হয়ে গেলেই কিন্তু আমরা সেটাকে প্রকৃত আরোগ্য বলি না, এটাকে আমরা সাময়িক রিলিফ বলি, পার্শিয়াল রিলিফ, সাময়িক আরোগ্য বলি। কিন্তু প্রকৃত আরোগ্য হচ্ছে তার মানসিক এবং ফিজিক্যাল যে লক্ষণই প্রকাশ পাক না কেন, প্রকৃত আরোগ্য হচ্ছে তাই যেটা সম্পূর্ণরূপে এবং স্থায়ীভাবে যেন সেটা দ্রবীভূত হয়ে যায়। এটাই হচ্ছে প্রকৃত আরোগ্য। এটাই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার 17 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছে। এরপর আমরা আলোচনা করব 18 নম্বর অ্যাফোরিজম। 18 নম্বর অ্যাফোরিজম সত্যিই খুব মজার, সেটা আমরা আগেও আলোচনা করেছি 1 নম্বর অ্যাফোরিজম থেকে 15 নম্বর অ্যাফোরিজমে, কিন্তু এখানে আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে, বলা হচ্ছে লক্ষণই একমাত্র ডাক্তারের অস্ত্র। রোগ কি ফিজিক্যাল, মেন্টাল
অ্যান্ড প্যাথোলজিক্যাল, আমার প্রাণ শক্তি অর্থাৎ ভাইটাল ফোর্স কতটা উইক, এই ভাইটাল ফোর্স উইক হওয়ার কারণে, রোগগ্রস্ত হওয়ার কারণে আমাকে কতটা লক্ষণ দিতে সক্ষম হচ্ছে, এটা একমাত্র লক্ষণই আমাদের গাইডলাইন করে। এ কারণে বলা হচ্ছে এই লক্ষণই একজন ডাক্তারের আশীর্বাদ। একজন ডাক্তার যত বেশি লক্ষণ নিতে পারবে, সে তত বেশি একটি সদৃশ্য সিমিলিমাম সিমিলিবাস কিউরেন্টা অর্থাৎ সদৃশ্যর যে বিধান আছে সেই সদৃশ্য ঔষধ নির্বাচন করতে পারবে লক্ষণের সাথে। এ কারণেই বলা হয় যে ডাক্তার দক্ষতার সাথে লক্ষণগুলো একটি রোগীর কাছ থেকে নিতে পারে, সেই ডাক্তার তত ভালোভাবে উন্নতির সফল শিখরে উঠতে পারে। এ কারণে লক্ষণই একমাত্র রোগ পরিচয়, রোগ ধরার এবং ঔষধ নির্বাচনের জন্য ডাক্তারের সহায়ক হাতিয়ার হিসেবে পরিগণিত হয়ে থাকে। উদাহরণ দিলে সহজ হবে বুঝতে। সাধারণত দুজন রোগীর পেটে ব্যথা, তাহলে এক নম্বর রোগীর পেটে ব্যথা দেখা গেল যে খালি পেটে ব্যথা বাড়ে এবং সাধারণত তার গরমে পেটের ভিতরে যদি একটু গরম সেক দেওয়া হয় তাহলে তার ব্যথাটা একটু বাড়ে। তাহলে খালি পেটে ব্যথা বাড়ে এবং গরমে আরাম বোধ করে। 2 নম্বর রোগী খাওয়ার পর তার পেটে ব্যথা কি করে, বাড়ে এবং পেটটা যদি একটু চেপে ধরে, এভাবে একটু চাপ দেয়, চেপে ধরে, তাহলে তার ব্যথা কমে। রিপোর্ট এক হওয়ার পরও দেখা গেল পেটে ব্যথা রিপোর্ট এক হওয়ার পরেও লক্ষণ যেহেতু তার আলাদা, একজনের খালি পেটে ব্যথা বাড়ে এবং সাধারণত গরমে সে আরাম বোধ করে, আর একজনের খাওয়ার পর ব্যথা বাড়ে এবং একটু চাপ দিলে সে আরাম বোধ করে। তাহলে যেহেতু রোগ একটা হলেও, পেটে ব্যথা রোগ একটা হলেও যেহেতু লক্ষণ আলাদা, তো হোমিওপ্যাথি ল অনুযায়ী, হোমিওপ্যাথির যে ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অনুযায়ী এখানে অবশ্যই তার কি হবে, মেডিসিন আলাদা হবে। এই কারণেই বলা হচ্ছে যে সাধারণত রোগ এক হলেও ব্যক্তিভেদে, ইন্ডিভিজুয়াল ব্যক্তিভেদে ঔষধ আলাদা হয়ে থাকে। তো এই 18 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে, ঔষধ যে আমি নির্বাচন করব, এই ঔষধ নির্বাচনের ক্ষেত্রে একজন ডাক্তারের সহায়ক এবং এলিমেন্টস হচ্ছে এই লক্ষণ যে ডাক্তার যত বেশি নিতে পারবে, যত বেশি লক্ষণকে সাদৃশ্য করতে পারবে, সিমিলিমাম করতে পারবে, সেই ডাক্তার তত সুন্দরভাবে একটি কোয়ালিটিফুল সুন্দর ওষুধ নির্বাচন করতে পারবে। এটি 18 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন। এরপর আমরা আলোচনা করব 19 নম্বর অ্যাফরিজম, সবচেয়ে ইফেক্টফুল এবং হোমিওপ্যাথিতে যার গুরুত্ব অনেক বেশি, সেটি হচ্ছে সাপ্রেশন আমাদের রোগকে বাড়িয়ে দেয়। 19 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে সাপ্রেশন যদি আমরা ঘটিয়ে থাকি, এই সাপ্রেশন আমাদের শরীরের ভিতরে এত কঠিন রোগ আনয়ন করে যে রোগগুলো পরবর্তীতে হোমিওপ্যাথিতে সারিয়ে তোলা অনেক বেশি কঠিন হয়ে যায়। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, সাপ্রেশন অফ গনোরিয়া, সাপ্রেশন অফ মেন্টাল টর্চার, এই ধরনের যত সাপ্রেশন আছে, এই সাপ্রেশনগুলো আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। চর্মরোগে মলম লাগানো, স্টেরয়েড জাতীয় মলম লাগানো, এগুলো যদি আমরা করে থাকি তাহলে পরবর্তীতে যে রোগগুলো তৈরি হয়ে থাকে এগুলো ট্রিটমেন্ট দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। সাধারণত সাপ্রেশনকে হোমিওপ্যাথি ল অনুযায়ী পরিপূর্ণ কিওর বলা যায় না। কারণ কি, সাধারণত লক্ষণ চাপা দিলেই কিন্তু রোগ পরিপূর্ণ আরোগ্য হয়ে যায় না।
উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন। এলোপ্যাথিতে যদি আপনার বাহ্যিক অঙ্গে অর্থাৎ আমাদের স্কিনে কোথাও একজিমা হয়ে থাকে, খোসপসরা হয়ে থাকে অথবা কোথাও পুড়ে যেয়ে থাকে, সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাস্টেরয়েড মলম, অ্যান্টিফাঙ্গাল, হ্যাঁ? এ ধরনের যে মলমগুলো ব্যবহার করি, দেখা গেল যে কোথাও যদি আমাদের ইনফ্লামেশন হয়, পেইন হয়, সেখানে আমরা পেইন রিলিফ মলম ব্যবহার করে থাকি। সেখানে কিন্তু সাময়িকভাবে আমাদের আরামবোধ হয়ে থাকে, ব্যথা কমে যায়, আমাদের একজিমাগুলো চলে যায়, দাউদগুলো, রিংওয়ার্মগুলো চলে যায়। কিন্তু যখন আপনি মলমগুলো ব্যবহার করেন, সেই মলমগুলো ব্যবহার করার কারণে উপর থেকে ঠিক হয়ে গেলেও এই লক্ষণগুলো, যে লক্ষণগুলো ভিতর থেকে প্রকাশ পায়, অর্থাৎ সাময়িক রিলিফ হলেও ভিতরে যে রোগগুলো তৈরি করে, সেটা হচ্ছে যেমন আপনার হাঁপানি হতে পারে, আপনার কিডনি ডিজিজ হতে পারে, আপনার গ্যাস্ট্রিক হতে পারে। এই রোগগুলো কিন্তু এই চাপা দেওয়ার কারণে, সাপ্রেশন ঘটানোর কারণে হয়ে থাকে। দেখুন একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, উদাহরণ দিলে ভালো বুঝবেন। সেটা হচ্ছে দেখা গেল যে আপনার সাধারণত একটি একজিমা হলো। তো আমাদের ভিতরের যে ভাইটাল ফোর্স আছে, সেই ভাইটাল ফোর্সের ইমব্যালেন্স, ডিস্টারবেন্সের কারণে কিন্তু আমাদের এই একজিমাগুলো দেখা দিচ্ছে। তো ভিতরে যেহেতু আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেন, প্রোটোজোয়াল ইনফেকশন বলেন, ফাঙ্গাল ইনফেকশন বলেন, আমাদের ভিতরে হচ্ছে। তো ভিতর থেকেই কিন্তু আমাদের এই জীবাণুকে কিল করার কথা ছিল। কিন্তু আমরা বাইরের থেকে প্রলেপ আকারে যখন আমরা এই জীবাণুগুলোকে, ব্যাকটেরিয়াগুলোকে কিল করার চেষ্টা করছি, তখন ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াগুলো কিন্তু আমাদের ভিতরেই থেকে যাচ্ছে। তো যখন আমরা বাইরের থেকে সাময়িক চাপা দিচ্ছি, তখন এই যে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াগুলো আমাদের শরীরের ভিতরে থেকে গেল, এইগুলো আমাদের যে ইম্পর্টেন্ট অর্গানগুলো ছিল, আমাদের যে মেজর এবং ভাইটাল অর্গানগুলো ছিল, এই অর্গানগুলোতে যেয়ে কিন্তু সে বাসা বাঁধে এবং সেখানে ক্ষতিগ্রস্ত করতে থাকে। যেমন আমরা যদি বলি, আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত করে, আমাদের লিভার ক্ষতিগ্রস্ত করে, আমাদের হার্ট, কিডনি, এই যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো কিন্তু এই ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং অ্যান্টিফাঙ্গালগুলো আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করতে থাকে। এ কারণে হোমিওপ্যাথিতে 19 নম্বর অ্যাফরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করলেন যে সাপ্রেশন এটা কখনোই রোগ পরিপূর্ণ আরোগ্য করে না, এটি সাময়িক আমাদের চাপা দিয়ে রাখে। কিন্তু যে রোগগুলো আমাদের ভিতর থেকে যে রোগগুলো আমাদের বাঁধিয়ে দেয়, এগুলো কিন্তু হোমিওপ্যাথিতে সারিয়ে তোলা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। এ কারণে কখনোই কিন্তু আমরা এই সাপ্রেশন ঘটাবো না, এই বিষয়টি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার 19 নম্বরে অ্যাফরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে 20 নম্বর অ্যাফরিজম। 20 নম্বর অ্যাফরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন সিমিলিয়া কাজ করে শুধুমাত্র ডাইনামিক লেভেলে। আমি এর আগেও বলেছি 16 নম্বর অ্যাফরিজমে যে ডাইনামিক ডিজিজ, ডাইনামিক মেডিসিন। ডাইনামিক আমাদের ভাইটাল ফোর্স, ডিস্টারবেন্স, ডাইনামিক মেডিসিন দিয়েই এই ভাইটাল ফোর্সকে আমাদের পরিপূর্ণ আরোগ্য করতে হবে। এই ঠিক তেমনইভাবে 20 নম্বর অ্যাফরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করলেন সিমিলিমাম সিমিলিবাস কিউরেন্টা, অর্থাৎ সাদৃশ্য লক্ষণকেই যেহেতু দ্রবীভূত করে, যত বেশি আপনি ওষুধের সাথে লক্ষণের সাদৃশ্য করতে পারবেন, সেটা ঠিক তেমনইভাবেই সাদৃশ্য হবে। ঠিক তেমনইভাবে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করলেন যে সিমিলিবাস কিউরেন্টা শুধুমাত্র ডাইনামিক লেভেলেই হয়ে থাকে। একটু উদাহরণ দিলে বুঝবেন। হোমিও ঔষধ রোগের মতোই ডাইনামিকভাবে কাজ করে, অর্থাৎ রোগ যেভাবে আমাদের ভাইটাল ফোর্সে ডাইনামিকভাবে হয়ে থাকে, ঠিক তেমনইভাবে ওষুধগুলো ডাইনামিকভাবেই আমাদের লক্ষণগুলোকে দ্রবীভূত করতে কাজ করে। একটি সহজ উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের একটি কমন মেডিসিন, অ্যাকুইট মেডিসিন, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, প্রতিটি ডক্টরের চেম্বারেই থাকে, সেটা হচ্ছে বেলেডোনা। তো বেলেডোনার সাধারণত একেবারে সিম্পলি যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রক্তিমতা থাকে এবং বুক ধড়পড় থাকে, এবং সাধারণত গায়ে যদি জ্বর থাকে, তাহলে গায়ে জ্বরের সাথে যদি বুক ধড়পড় থাকে এবং মুখের অবয়বটা যদি রক্তিমতা থাকে, তাহলে এই রোগীকে আমরা বেলেডোনা যদি দিই, তাহলে সাথে সাথেই সেটা কিন্তু
ডাইনামিক অ্যাকশন অর্থাৎ রোগ প্রতিহত হয়ে কিন্তু সে কাজ করবে। যেহেতু বুক ধড়পড়, জ্বর এবং রক্তিমতা বেলেডোনার ভিতরে আছে, এই লক্ষণগুলো যেহেতু বেলেডোনার মধ্যে আছে, তো একটি পেশেন্ট যদি জ্বর নিয়ে আমাদের কাছে আসে, সেই জ্বরের কারণে যদি তার এই সিমটমগুলো যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই বেলেডোনার ডাইনামিক যে ঔষধ, এই ডাইনামিক ঔষধ দিয়েই কিন্তু আমরা সিমিলিমাম করব, সিমিলিবাস করব। এটাই কিন্তু ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান ২৬ নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। আরেকটি উদাহরণ যদি আমরা দিই, সেটা হচ্ছে রাস্টক্সিকোডেন্ড্রন। রাস্টক্সিকোডেন্ড্রন সাধারণত তার কি থাকে, তার বর্ষায় সব কিছু বাড়ে, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার সাধারণত রাত্রে সব কিছু বাড়ে। এ ধরনের যে লক্ষণগুলো রাস্টক্সিকোডেন্ড্রন প্রকাশ পায়, সেই লক্ষণগুলো যদি একটি পেশেন্টের মধ্যে আমরা পেয়ে যাই, যদি সিমিলিমা হয়, তাহলে অবশ্যই লক্ষণের সাথে লক্ষণের সাদৃশ্যতা মিললেই কিন্তু আমরা সেই ডাইনামিক লেভেলে, ওষুধের ডাইনামিক লেভেল দিয়েই পরিপূর্ণ আরম্ভ করে থাকি। এই কারণেই সাধারণত ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার ২০ নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন যে এই জ্বর, এই লাল মুখ, বুক ধড়পড়, এই লক্ষণযুক্ত রোগীতে যদি আমরা বেলেডোনা প্রয়োগ করি, এই এবং বেলেডোনা দিলে এই একই ধরনের যে ডাইনামিক অ্যাকশন অর্থাৎ ভাইটাল ফোর্সের যে ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স হওয়ার কারণে যে লক্ষণগুলো আমার প্রকাশ পাচ্ছিল, যেমন বুক ধড়পড় করা, রক্তিমতা, গায়ে জ্বর, সেটা কিন্তু প্রতিহত হয়ে যাবে। অর্থাৎ এই যে রোগটা, এই লক্ষণগুলো প্রকাশ পেল, তখন যদি আমরা বেলেডোনা প্রয়োগ করি, তখন সাথে সাথে এই লক্ষণগুলো দ্রবীভূত হয়ে যাবে। এটাই কিন্তু ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন ২০ নম্বর অ্যাফোরিজমে। সিমিলিয়া কাজ করে ডাইনামিক লেভেলে। তো বন্ধুরা, আজকে আমরা ১৬ নম্বর অ্যাফোরিজম থেকে ২০ নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেতে ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সহজ ভাষায় হোমিওপ্যাথির বেসিক থেকে শিখতে আমাদের ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা অর্গান অফ মেডিসিনের পরে ম্যাটারিয়া মেডিকা, প্র্যাকটিস অফ মেডিসিন, এমনকি ডিজিজ বিষয়গুলো নিয়েও এবং ওষুধের শক্তি ও মাত্রা, রেপার্টরি, প্রতিটি বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।